গুম খুন করে ক্ষমতা দীর্ঘায়িত করে আওয়ামী লীগ। সোহরাওয়ার্দীতে নির্যাতনের ভয়াবহতা তুলে ধরলেন ভুক্তভোগীরা। বিচার নিশ্চিতের আশ্বাস তথ্য উপদেষ্টার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়েছিলেন রিকশা চালক মোহাম্মদ সুজন। 2025 শিক্ষাবর্ষের বইতেও স্থান পেয়েছে এই গ্রাফিতি। নতুন পাঠ্য বইয়ে জুলাই বিপ্লবের বীরত্বগাথা গ্রাফিতি থাকবে মুক্তিযুদ্ধের নায়কদের অবদান। জাতীয় স্লোগান থাকছে না জয় বাংলা, আপিল বিভাগের আদেশ। এস আলমের খেলাপি 45,000 কোটি টাকা আদায়ে বাসভবন ঘেরাও ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের কর্মকর্তাদের নানা চাপে ঋণ দিতে বাধ্য করার অভিযোগ। প্রবাসের সময় সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। দেশে জবাবদিহিমূলক সরকার দেখতে চায় জনগণ। সে লক্ষ্যে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে কুমিল্লায় রাষ্ট্র মেরামতে বিএনপির 31 দফা নিয়ে বিভাগীয় কর্মশালায় অংশ নেন দলটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান আরও বলেন, স্থানীয় সরকার থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে। ভোট ডাকাতি, নিশিরা, দামি ভোট, এইগুলো যে দেশের কোনো ভালো কিছু করতে পারে না এটি প্রমাণিত। আমরা চাই আগামী দিনে দেশে একটি জবাবদিহিতার সরকার শুরু হোক। স্বৈরাচার অনেক কিছু ধ্বংস করে দিয়ে গেছে, দেশের মানুষের ভবিষ্যৎ তারা ধ্বংস করে দিতে চেয়েছিল। এখনো সম্ভাবনা আছে এবং সেই সম্ভাবনাকে যদি বাস্তবায়ন করতে হয়, মানুষ বিএনপির দিকেই তাকিয়ে আছে। বিএনপি হিসাবে আসুন আমরা মানুষের সেই প্রত্যাশা পূরণের জন্য আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করি। জুলাই পিলখানা ও শাপলা চত্বরে হত্যা, 15 বছরে গুম খুন নির্যাতন করে ক্ষমতা দীর্ঘায়িত করেছিল আওয়ামী লীগ। সব অপরাধের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন বিভিন্ন দল ও সংগঠনের নেতারা। ফ্যাসিবাদীদের আর ফিরতে না দেওয়ার প্রত্যয় তাদের। সোহরাওয়ার্দী উদ্যানে মায়ের ডাকের গণজমায়েতে এমন হুঁশিয়ারি দেন তারা। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে হাজারো মানুষের এই জমায়েতে প্রত্যেকেই জড়ো হয়েছেন বিচার বহির্ভূত হত্যা আর গুমের বিচারের দাবিতে। দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে মায়ের ডাকের আয়োজনে এই গণজমায়েতে ভুক্তভোগী এবং তাদের পরিবারের পাশাপাশি অংশ নেয় দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিনিধি এবং গুম কমিশনের প্রতিনিধিরাও। আওয়ামী ফ্যাসিবাদী সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে একের পর এক হত্যা, গণহত্যা চালিয়েছে উল্লেখ করে প্রতিটি নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিচারের দাবি জানান নেতারা। 24-এর অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনা ধারণ করে একটি জাতীয় ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনী কৌশলে আওয়ামী লীগকে রাজনীতি থেকে বিদায় দিতে হবে। ফ্যাসিবাদ যদি থাকে তারা মানুষকে বিভক্ত করে। আমরা যদি জনগণের ঐক্য প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো। আমরা বিভিন্ন সংস্কারের কথা বলছি, কোনো সংস্কারে কোনো কাজ হবে না যতদিন পর্যন্ত না আমরা নিজেদের সংস্কার নিজেরা করি। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটির নেতারাও বক্তব্য রাখেন জমায়েতে। আওয়ামী লীগকে ছাড় দেওয়ার চেষ্টা করে থাকলে তাদেরও প্রতিহত করার ঘোষণা দেন বক্তারা। আওয়ামী লীগের বিচার নিশ্চিতের পূর্বে তাদেরকে যদি আপনারা রাজনীতির ময়দানে ফিরিয়ে আনতে চান তাহলে এই আহতদের রক্তের উপরে পাড়া দিয়ে আপনারা তাদেরকে বাঁধিয়ে আনতে হবে। প্রশ্নবিদ্ধ এক বিচারের মধ্য দিয়ে আমাদের দেশের উল্লেখযোগ্য আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। এই বিচার নিশ্চিত না করা পর্যন্ত কোন শক্তি নাই আমাদেরকে রাজপথ থেকে উৎখাত করবে। আমরা মাঠে রক্ত দিয়েছি, এখন আমরা বুলেটকে ক্রস করেছি। আগামীতে যদি কোনো ইলেকশনে যদি বিচারের আগে হয় সেটাও আমরা দেখতে প্রস্তুত। সব গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের আশ্বাস দিয়ে তথ্য উপদেষ্টা বলেন, বজায় রাখতে হবে জাতীয় ঐক্য। সকল নিপীড়ন, সকল গণহত্যা, সকল মানবতাবিরোধী হত্যা, গুম খুন, সেগুলার বিচার আমরা এই সরকারের থাকা অবস্থায় নিশ্চিত করব। এই জুলাই অভ্যুত্থানে হিন্দু মুসলমান এক হয়ে আমরা লড়াই করেছি।
দেশের মানুষের সাংবিধানিক অধিকার রক্ষায় গুম খুন সহ সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের ধারা থেকে বেরিয়ে আসতে বাধ্য হবে শাসক গোষ্ঠী, এমনটাই প্রত্যাশা জমায়েতে আসা সাধারণের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। গুমের পর থানায় নিয়ে চালানো হয় পাশবিক নির্যাতন, গুলি করা হয় পায়ে, বিনা চিকিৎসায় পচন ধরলেই কেটে ফেলতে হয় সেই পা। মামলা হামলার শিকার ভুক্তভোগীদের এমন করুণ গল্প আর আর্তনাতে ভারী সোহরাওয়ার্দী উদ্যান। মায়ের ডাকের আয়োজনে গণজমায়েতে যোগ দিয়ে গুম খুনের পিছনের কুশীলবদের বিচার দাবি করেন ভুক্তভোগীরা। চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দা তাহের 2013 সালের নিজ বাগানবাড়ি থেকে পুলিশের হাতে গুম হন তিনি। পরে থানায় টানা 3 দিন তার উপর চলে পাশবিক নির্যাতন। টাকা দিয়েও শেষ রক্ষা হয়নি। থানা থেকে হাত পা বেঁধে কালো মাইক্রোবাসে করে তাকে নিয়ে যাওয়া হয় সাতকানিয়ার সীমান্তবর্তী এলাকায়। প্রায় 13 জন পুলিশ জাপটে ধরে ডান পায়ে গুলি করে হাড় আলাদা করে ফেলে তার। ডান পায়ের পচন ধরলে তা কেটে ফেলতে হয়। এরপর সুস্থ হলে অস্ত্র, হত্যাসহ গায়েবী মামলা দিয়ে পাঠানো হয় কারাগারে। জামিনে বের হলে জেল গেটেই ফের দেওয়া হয় মামলা। এভাবেই জেল গেট থেকে গ্রেপ্তার হয়েছেন 6 বার আর কারাগারে গেছেন 19 বার। তার দাবি সাইদির ফাঁসির রায়কে কেন্দ্র করে আন্দোলন করায় তার উপর চলে এসব নির্যাতন। মানিক চেয়ারম্যানের নেতৃত্বে পুলিশ, ছাত্রলীগ একসাথে হয়ে আমার বাগান বাড়ি থেকে ধরে নিয়ে আসে। ধরে নিয়ে আমাকে 3 দিন গুম করে রাখার পরে হাত পা বেঁধে কোরবানি গরু যেমন জবাই করে ওই রকম করে চিবি ধরে প্রথমে মাথায় করতে চেয়েছিল, আবার মাথায় করে নিয়ে এরপর গুলি করে। যখন আমাকে গুলি করে আমার মনে হচ্ছিল না আমার দেহটা আসমানে ছুঁয়ে গেছে। শুধু তাহির নয়, মঙ্গলবার এমন শত শত হৃদয় বিদারক বর্ণনা আর বুক ভরা কান্না নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের মায়ের ডাক সংগঠনের আয়োজনে অংশ নেন ভুক্তভোগী এবং তাদের পরিবার। সুস্থ মতন বিচার চাই, কি কারণে হত্যা করলো? টাকা পয়সা দিলেও তো সন্তান পাবো না, সন্তানের বিচারটা তো দেখিয়ে দিতে পারবো, এটা দাবি দেওয়া চাওয়া। শাসনের নামে দুঃশাসন চালিয়ে যারা অতিষ্ঠ করেছিল সাধারণ মানুষের জীবন, দেশের মাটিতেই সেই অপশক্তির উদ্ভব ঠেকাতে সবাইকে এক হয়ে কাজ করার শপথ উচ্চারিত হলো ঐতিহাসিক সোহরাওয়ার্দীতে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ আমলে মানবাধিকার লঙ্ঘনের যে ইতিহাস রচিত হয়েছে সেটির বিচার এদেশের মাটিতেই করতে হবে। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আলোচনা সভায় কথা বলেন বক্তারা। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বটতলায় ভবিষ্যৎ মানবাধিকার ভাবনা ও ছাত্র সমাজের ভূমিকা নিয়ে মুক্ত আলোচনার আয়োজন করে ছাত্রদল। এতে যোগ দিয়ে শেখ হাসিনা সহ খুনিদের বিচার দাবি করেন জুলাই বিপ্লবে নিহতের পরিবারের সদস্যরা। আমাদের ছেলের সন্তানের বিচার দেখা মরতে পারি বাংলাদেশের মাটিতে। ছাত্রদল সভাপতি বলেন, গুম হওয়ার পরে অনেকে এখনো নিখোঁজ, তাদের খুঁজে পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। গুম এবং খুনের শিকার হওয়ার কারণে যে জুলাই আগস্টের প্রেক্ষাপট প্রস্তুত হয়েছে, মঞ্চ প্রস্তুত হয়েছে, আমরা তাদেরকে ভুলে যাওয়া কোনোভাবে উচিত হবে না। বক্তারা বলেন, আওয়ামী লীগ আমলে মানবাধিকার লঙ্ঘনের যে ইতিহাস রচিত হয়েছে তার বিচার এদেশের মাটিতেই করতে হবে। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের যে ইতিহাস রচিত হয়েছে তার বিচার এই বাংলাদেশের মাটিতে হতে হবে। কোনো সরকারের হাতে, কোনো দলের হাতে, কোনো ব্যক্তির হাতে বাংলাদেশের জনগণ নির্যাতিত না হয় এভাবে। শেখ হাসিনার আমলে গুম হওয়ার পর এখনো নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী। তার স্ত্রী বলেন, গুম খুনের মধ্য দিয়ে দেশে ভয়ের সংস্কৃতি চালু করা হয়েছিল। মানবাধিকার লঙ্ঘনের মধ্যে চূড়ান্ত লঙ্ঘন হচ্ছে মানুষকে গুম করা। আমাদের দেশের সরকার আমাদের দেশের আইন প্রয়োগকারী সংস্থাকে ব্যবহার করে তাদের মাধ্যমে এই বিষয়গুলো তারা ঘটিয়েছিল। এ সময় মানবাধিকার দিবসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি না থাকায় হতাশা প্রকাশ করেন তিনি। গুমের মধ্যে একটি মানবাধিকার, চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে তাদের কোনো কর্মসূচি নাই। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। এবার পাঠ্য বই যুক্ত হয়েছে জুলাই বিপ্লবের ঘটনা, প্রচ্ছদে যুক্ত করা হয়েছে গণঅভ্যুত্থানের গ্রাফিতি। পাশাপাশি বই তুলে ধরা হয়েছে ৭১-এর মহান স্বাধীনতার পেছনের সব নায়কের অবদান। আগামীতে আরও বড় পরিসরে পরিমার্জনের মাধ্যমে পাঠ্য বইকে
ঢেলে সাজানোর কথা জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। শামসুল হক প্রিন্সের ছবিতে আরও জানাচ্ছেন শাকির আহমেদ। ছাপা হচ্ছে নতুন বছরের পাঠ্য বই। প্রতিটি বইয়ে আছে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সংগঠিত জুলাই বিপ্লবের ছোঁয়া। অন্যান্য শ্রেণীর মতো তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ে যত বিপদ তত ঐক্য শিরোনামের গ্রাফিতি স্থান পেয়েছে। আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে 1952 সাল থেকে 2024 সালের ইতিহাস সংশ্লিষ্ট গ্রাফিতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়েছিলেন রিকশা চালক মোহাম্মদ সুজন। তার সেলুট জানানোর সেই দৃশ্যটি আঁকা হয় বিভিন্ন দেয়ালে দেয়ালে। পরবর্তীতে 2025 শিক্ষাবর্ষের বইতেও স্থান পেয়েছে এই গ্রাফিতি। যে গ্রাফিতিগুলো সার্বজনীন আবেদন সৃষ্টি করে, তাদের স্বপ্নের কথা বলে, সেগুলোকে আমরা দিয়েছি। জুলাই বিপ্লবের ঘটনা ও বীরত্বগাথা পঞ্চম থেকে নবম শ্রেণীর বইয়ে গল্প আকারে উপস্থাপন করা হয়েছে। ইংরেজিতে গ্রাফিতি নামে একটা আর্টিকেল আছে, তেমনি আমরা তোমাদের ভুলবো না, এরকম নামে একটা লেখাও পঞ্চম শ্রেণীর বইতে সম্ভবত আছে। এনসিটিভি বলছে, ইতিহাস বিকৃতি থেকে পাঠ্য বইকে মুক্ত রাখতে মহান মুক্তিযুদ্ধ সহ দেশ গঠনে অবদান রাখা সবাইকে যথাযথভাবে উপস্থাপন করা হয়েছে। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ও তাজউদ্দিন আহমেদের অবদান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার বিষয়েও অন্তর্ভুক্ত করা হয়েছে আগামী শিক্ষাবর্ষের বইয়ে। স্বাধীনতার উষালগ্নে মেজর জিয়াউর রহমান মৃত্যুর ভয় উপেক্ষা করে ঘোষণা দিয়েছিলেন 26 তারিখে একবার, 27 তারিখে আরেকবার, সেগুলো আমরা উল্লেখ করেছি। পাশাপাশি 7ই মার্চের ভাষণ আমাদের জাতিকে প্রস্তুত করেছে, সেটাও আমরা রেখেছি। শিক্ষাবিদরা বলছেন, বারবার পাঠ্যপুস্তক পরিবর্তনের ফলে যে ব্যয় হয় তা থেকে উত্তরণে শিক্ষার জাতীয় দর্শন নির্ধারণ করা জরুরি। জাতীয় দর্শন অনুযায়ী হবে আমাদের জাতীয় শিক্ষাক্রম। সেই জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী আমাদের হবে পাঠ্যপুস্তক, যা প্রতি বছর পরিবর্তন হবে না, যেটা একটা সাস্টেনেবল কাগজ এবং গুণগত মানসম্পন্ন কাগজ দিয়ে আমরা ছাপাবো। একই বই যেন আমরা 10 বছর বা 20 বছর ব্যবহার করতে পারি। এবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরে প্রায় 40 কোটি 16 লাখ নতুন বই ছাপাচ্ছে সরকার, যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 1750 কোটি টাকা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সংখ্যালঘুদের উপর সহিংসতার বেশিরভাগ ঘটনা ব্যক্তিগত অথবা রাজনৈতিক বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 5 আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত এসব ঘটনায় 88টি মামলায় 70 জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে পদবঞ্চিত 764 জনের পদোন্নতির সুপারিশ করে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দাখিল করেছে পর্যালোচনা কমিটি। মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানান, সংখ্যালঘুদের উপর সহিংসতার বেশিরভাগ ঘটনা রাজনৈতিক অথবা ব্যক্তিগত আক্রোশে। সাম্প্রতিক ঘটনাগুলোয় 88টি মামলায় গ্রেফতার হয়েছে 70 জন। অ্যাটাকগুলো হয়েছে যে ধরেন কেউ আগের রুলিং পার্টির মেম্বার ছিলেন, উনি হয়তো বা মাইনরিটি ফেতে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনিটি কাউন্সিল যেই রিপোর্টটা দিয়েছিল যে 9 জন মারা গেছে এই ধর্মীয় সহিংসতায়, বিশেষ করে হিন্দু জনগোষ্ঠীর মধ্যে। তো এখানে আমরা দেখছি যে ওই রিপোর্টটা যদি আপনারা পড়ে থাকেন তাহলে দেখবেন যে অলমোস্ট এভরি কেস হচ্ছে হয় পলিটিক্যাল নয় পার্সোনাল রিজন। সেখানে আসলে ধর্মীয় মোটিভেশনটা সেরকম ছিল না যে আমি ওটাকে অ্যাটাক করছি বিকজ উনি একটা মাইনরিটি ফেথের বাইরে। ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার জানান, ফ্যাসিবাদী আমলে পদবঞ্চিত 764 জনের পদোন্নতির সুপারিশ করে প্রধান উপদেষ্টাকে প্রতিবেদন দিয়েছে পর্যালোচনা কমিটি। 1540 জনের মতো কর্মকর্তার আবেদন পেয়েছিলেন, যেগুলো যাচাই বাছাই করে ওনারা 750 কর্মকর্তাকে, 764 জন কর্মকর্তাকে টু বি প্রিসাইজ বোতাপেক্ষা সুযোগ সুবিধা দিয়ে পদোন্নতির সুপারিশ করেছেন। এছাড়া নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার নিয়মিত বাজার মনিটরিং করছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আমরা তো মনিটর করছি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের মেয়েরা শুধু দেশ নয়, পুরো বিশ্ব বদলে দেওয়ার ক্ষমতা রাখে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার জুলাই অভ্যুত্থানে নারীদের অবদান নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের জুলাই বিপ্লবের নজির পৃথিবীর কোথাও নেই। সমস্ত বিপ্লবের ইতিহাসে তা এক অনন্য উচ্চতায় রয়েছে। এ সময় তিনি নতুনদের দেশ গঠনে মাঠে থাকার আহ্বান জানান।
বাংলাদেশে যেটা হয়ে গেল এটার নজির পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। বহু অভ্যুত্থান হয়েছে, বহু রকমের হয়েছে, কিন্তু এইটা একেবারে সম্পূর্ণ ভিন্ন রকমের। তোমরা যে দেশ বদলাবার যে প্রতিজ্ঞা নিয়েছ সেটা পূরণ করতে হবে। এটা শুধু সরকারের উপর ছেড়ে দিলাম, ওনারা করে দেবে, সরকার ছেড়ে দিলে হবে না। সরকার ছেড়ে দিলে যেমনি আছে এমনি চলে যাবে। আমরা বাংলাদেশ যেরকম বদলে দিতে পারি, আমরা পৃথিবীও সেরকম বদলে দিতে পারি। এটা আমাদের শক্তি। তোমাদের দেখে সব দেশের মেয়েরা তোমাদের সঙ্গে আসবে, আরে এরা তো পারতেছে, আমরা তাদের সঙ্গে থাকে, আসবে। তোমরা এটা রাস্তা দেখিয়ে দিলে। ৪৫,০০০ কোটি টাকার অনাদায় ঋণ ফেরতের দাবিতে শিল্প গ্রুপ এস আলমের চেয়ারম্যানের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তারা। চট্টগ্রাম নগরীর সুগন্ধা আবাসিকে চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদের বাসার সামনে এই কর্মসূচি পালন করেন তারা। ব্যাংক কর্মকর্তাদের দাবি, নানামুখী চাপের কারণে সঠিক যাচাই বাছাই ছাড়াই এস আলমকে অর্থ ঋণ দিতে বাধ্য হয়েছিলেন তারা। অনাদায়ী ঋণ ফেরতের দাবিতে এবার ঋণখেলাপির বাড়িতে অবস্থান কর্মসূচি পালন করলেন ব্যাংক কর্মকর্তারা। মঙ্গলবার সকালে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের 12টি শাখার শতাধিক কর্মকর্তারা শিল্প গ্রুপ এস আলমের ৪৫,০০০ কোটি টাকার ঋণ ফেরতের দাবিতে কোম্পানির চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদের চট্টগ্রামের সুগন্ধা আবাসিকের বাসভবন ঘেরাও করে অবস্থান নেন। ব্যাংক কর্মকর্তারা দাবি করেন, ব্যাংকে থাকা জনগণের আমানত এস আলম শিল্প গ্রুপে বিনিয়োগ করে এখন গভীর সংকটে ব্যাংকটির সব শাখা, যার কারণে ব্যাংকের প্রতি অনাস্থা তৈরি হয়েছে আমানতকারীদেরও। অনেক বিনিয়োগ আমাদের এখন শ্রেণীভুক্ত, ক্লাসিফাইড হয়ে গেছে। তার একটা মেজর একটা পোর্শন আমাদের এস আলম স্যারের গ্রুপের ভালো একটা বিনিয়োগ ওনার আছে, কিছু বিনিয়োগ আপনার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। তো সেই জিনিসগুলো আমরা আদায়ের জন্য বা স্যারকে আমরা অবগত করার জন্য আমরা এসেছি। ক্লায়েন্টরা যখন জানতে পেরেছে যে তাদের টাকাগুলো সুরক্ষিত নয়, তখন তারা সবাই একসাথে এসে ডিপোজিট উইথড্রয়াল চেষ্টা করছে। ডিপোজিটকে টাকা দিতে পারছিলাম না, এই প্রেশারটাই প্রচণ্ড। গ্রুপটির কাছে ব্যাংকটি শুধুমাত্র চট্টগ্রাম অঞ্চলের শাখাগুলোর পাওনা প্রায় ৩৫,০০০ কোটি টাকা। তৎকালীন রাষ্ট্রীয় ও নানামুখী চাপে সঠিক যাচাই বাছাই ছাড়াই এস আলমকে এই অর্থ ঋণ দিতে বাধ্য হয়েছিলেন বলে দাবি ব্যাংকটির কর্মকর্তাদের। ব্যর্থতা ছিল, একেবারে অস্বীকার করা যাবে না। ব্যাংকটির ৬৫,০০০ কোটি টাকা বিনিয়োগের মধ্যে এস আলম গ্রুপ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছেই বকেয়া ৪৫,০০০ কোটি টাকা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। সাগরের গ্যাস অনুসন্ধান প্রক্রিয়ায় হোঁচট খেল পেট্রোবাংলা। 7টি বহুজাতিক কোম্পানি দরপত্রের আবেদন তুললেও জমা দেয়নি কেউই। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক অস্থিরতা ও বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নতুন বিনিয়োগের ক্ষেত্রে দ্বিধায় ফেলতে পারে বহুজাতিক প্রতিষ্ঠানকে। এছাড়া জরিপের তথ্য পাত্রের অভাবে সাড়া দেয়নি বিদেশি কোম্পানিগুলো। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। 2012 সালে মিয়ানমারের সঙ্গে আর 2014 সালে ভারতের সঙ্গে আন্তর্জাতিক সালিসি আদালতে বাংলাদেশের সমুদ্র সীমা জয় আশা জাগিয়েছিল বহুমাত্রিক সম্ভাবনার। তবে কার্যকর উদ্যোগের অভাবে একযুগেও সমুদ্র বক্ষ তথা সুনীল অর্থনীতির সুফল পায়নি দেশ। স্থবিরতা আর সময় ক্ষেপণের নানা পর্ব কাটিয়ে অবশেষে গেল মার্চে গভীর সমুদ্রে 15টি আর অগভীর সমুদ্রে 9টি ব্লকে তেল গ্যাস অনুসন্ধানে উন্মুক্ত দরপত্র আহ্বান করে পেট্রোবাংলা। তাতে সাড়া দিয়ে দরপত্রের নথি সংগ্রহ করেছিল 7টি বহুজাতিক তেল গ্যাস কোম্পানি, যার মধ্যে ছিল 2টি মার্কিন বহুজাতিক কোম্পানি সহ চীন, ভারত, সিঙ্গাপুর, জাপান, থাইল্যান্ডের প্রতিষ্ঠান। আর তাতে সামনে আসে সুনীল অর্থনীতিতে নতুন দিগন্তের আশা জাগানিয়া প্রশ্ন, তবে কি সাঙ্গুর পর আবারও খুলতে যাচ্ছে সমুদ্র থেকে তেল গ্যাস পাওয়ার দুয়ার? আকর্ষণীয় প্রস্তাবে মন কাড়বে বিনিয়োগকারীদের, নীতি নির্ধারকদের এমন প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত আরও এক দফা হোঁচট খেল পেট্রোবাংলা। সোমবার দুপুর 1টা পর্যন্ত শেষ সময় থাকলেও দরপত্র জমা দেয়নি কোনো বহুজাতিক প্রতিষ্ঠানই। আমরা যদি কোথাও ল্যাকিং থাকি, বিশ্লেষকরা মনে করেন পর্যাপ্ত তথ্যের অভাব, বৈশ্বিক অস্থিরতা আর অভ্যন্তরীণ পরিস্থিতি হতে পারে এর কারণ। সেই আনসার্টিন একটা রাজনৈতিক পরিস্থিতির মধ্যে যে কোনো বিদেশি কোম্পানি বিনিয়োগ করার ব্যাপারে চিন্তা করে। তারা তো পৃথিবীর শুধু বাংলাদেশ নিয়ে কাজ করে না, পৃথিবীর সব জায়গাতেই তারা ঘুরে বেড়ায়। সুতরাং তারা সবচেয়ে সেফেস্ট অ্যান্ড লাভজনক যে জায়গাটা সেটাতেই যাওয়ার
টেন্ডেন্সি থাকে, কিন্তু এখানে তো এখনো একটা ইন্টারিম অবস্থা আছে। বিশ্লেষকদের পরামর্শ, পরিস্থিতি পর্যবেক্ষণ করে নতুন বাস্তবতায় নিতে হবে বহুমাত্রিক উদ্যোগ। এখন যে অবস্থাটা হয়েছে এটা কারণ কি কারণে হলো, আমরা আমাদের ল্যাকিংটা কোথায়, ফরেন কোম্পানিদের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য যা করার সেটা করতে হবে। যেহেতু এটা এখন আর হলো না, কোনো কোম্পানি আসেনি, দ্রুততম সময়ের মধ্যে সার্ভেটা করে ফেললে তাহলে আমরাও বুঝবো যে আদৌ আমরা বিডিংয়ে যাবো কিনা। বিষয়টি নিয়ে পেট্রোবাংলা চেয়ারম্যানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তার সাড়া পাওয়া যায়নি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। লিটারে 8 টাকা বাড়ানোর পরদিন বাজারে দেখা মিলল ভোজ্য তেলের, তবে বিক্রি হচ্ছে পুরনো দামে। বিক্রেতারা বলছেন 2-1 দিনের মধ্যে আসবে নতুন দামের তেল। একদিন আগেও বাজারে বোতলজাত সয়াবিন তেল কিনতে সাথে কিনতে হয়েছে চিনি, নুডলস বা চালের মতো অন্য কোনো পণ্য, কখনো বা নির্ধারিত মূল্যের চেয়ে কিনতে হয়েছে বেশি দামে। গত 3 সপ্তাহ ধরে বাজারের এমন চিত্রে পরিবর্তন এসেছে। দাম বাড়িয়ে নেয়ার একদিনের মধ্যেই বাজারের তেল ছাড়তে শুরু করেছেন ব্যবসায়ীরা। সোমবার দাম বাড়ার ঘোষণার পরদিন মঙ্গলবার কাউরান বাজারে দেখা গেল এমন চিত্র। ক্রেতা এখন ফেরত যাচ্ছে না, এখন আজকে পুরোপুরি সরবরাহ ভালো আছে তেলের। এখন অ্যাভেলেবেল তেল সবাই মোটামুটি পাইতেছে, যখন ওই নতুন মালটা আইসা পড়বে তখন ওই ক্রাইসিসটা চলে যাবে। ক্রেতাদের অভিযোগ, দাম বৃদ্ধির আগে এমন সংকট তৈরি তারা সবসময়ই দেখেছেন। অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে বাড়িয়েছেন দামের বোঝা। আমরা তো চিন্তা করছি তেলটা নেই হয়তো কিছু দাম কমবে, বরঞ্চ উল্টা দেখলাম আরো দামটা বাড়ছে। এটা তো আমাদের একটা কষ্টের উপর আর একটা চাপ চলে আসলো। সিন্ডিকেট না ভাঙে বাজারে ওই ভুক্ত অধিদপ্তর নাইমে কোনো কিছু করতে পারবে না। তবে মোহাম্মদপুর টাউন হল বাজারের বিক্রেতারা বলছেন এখনো বোতলজাত তেলের সংকট পুরোপুরি কাটেনি। নতুন তেল বাজারে এলে ক্রেতাদের আর ফিরতে হবে না খালি হাতে। সরকার যখন ঘোষণা দিয়েছে তেলের রেট একটু বাড়ছে, তখন আমার দীর্ঘ বিশ্বাস তেলটা বাজারে ইদারিং 100-এর ভিতর চলে আসবে। একটা বোতলে যদি 50 টাকা 60 টাকা বাড়তে হয় তাহলে আমাদের জন্য তো ছোটাফ। এদিকে কেজিতে 2 থেকে 5 টাকা পর্যন্ত দাম বেড়েছে মিনিকেট ও নাজির শাইল চালের। তবে বাজারে আসা নতুন গুটি স্বর্ণা ও 28 জাতের চালের দাম কিছুটা কমেছে। নাজির শাইল মিনিকেট কেজি 1 থেকে 2 টাকা বাড়ছে। পুরান চালটা একটু বাড়তি, নতুন চালটা একটু কম আছে। ছোলা ও চিনির দাম কিছুটা কমতির দিকে থাকলেও কেজিতে 1,1000 টাকা বেড়েছে এলাচের দাম। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। জনবল সংকটে 1 যুগের বেশি সময় লালমনিরহাট রেলওয়ে ডিভিশনে বন্ধ হয়েছে 18টি রেল স্টেশন। এতে যোগাযোগে ব্যয় বেড়েছে রেল নির্ভর বিশাল জনগোষ্ঠীর। একই সঙ্গে সংকটে পড়েছেন এসব স্টেশনের উপর নির্ভরশীল ব্যবসায়ী ও শ্রমিকরা। অর্থনীতিবিদদের মতে রাজস্ব বাড়াতে দ্রুত স্টেশনগুলো চালুর উদ্যোগ নেওয়া জরুরি। নাজমুল ইসলাম নিশাদের রিপোর্ট। 1 যুগের বেশি সময় ধরে পুরোপুরি বন্ধ নীলফামারীর দারোয়ানি রেল স্টেশন, অথচ একটা সময় ভোর থেকে মধ্যরাত পর্যন্ত যাত্রী, রেল নির্ভর ক্ষুদ্র ব্যবসায়ী এবং শ্রমিকদের পদভারে মুখরিত থাকত। দীর্ঘ সময় বন্ধ থাকায় নষ্টের পথে স্টেশনের অবকাঠামো ও যন্ত্রপাতি। কার্যক্রম না থাকায় এখন ধান চাল শুকানোর কাজে স্টেশন চত্বর ব্যবহার করেন স্থানীয়রা। একই অবস্থা চৌধুরানী রেল স্টেশনেও। সব ধরনের অবকাঠামো সুবিধা থাকলেও 2014 সাল থেকে স্টেশনটির সব কার্যক্রম বন্ধ। এখন বর্তমানে এমন পরিস্থিতি দাঁড়াইছে, একটা পিঁপড়াও থাকে না স্টেশনের ভিতরে। বড় বড় ব্যবসা এখানে ছিল, মালগাড়িতে তেল, সার, গম, এগুলো বহু প্রকারের জিনিস। এখানে কুলি হিসাবে 10-20 জন ছিল, তাদের রুজি বন্ধ হয়ে গেছে। লালমনিরহাট রেলওয়ে ডিভিশনের তথ্যমাফিক বর্তমানে 12টি স্টেশনের কার্যক্রম সাময়িক বন্ধ রয়েছে, আর পুরোপুরি বন্ধ 6টি। শুধু যোগাযোগের ক্ষেত্রেই নয়, এসব স্টেশন ঘিরে একসময় গড়ে উঠেছিল নানা ধরনের বাণিজ্য। ফলে একদিকে এসব স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় সরকার যেমন বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে আয়ও প্রভাব পড়েছে বিশাল এক প্রান্তিক জনগোষ্ঠীর উপর। এই রেলওয়ে স্টেশন কেন্দ্রিক যে ক্ষুদ্র ব্যবসা, যানবাহন, এইসব যে ইনকাম, তাদের ইনকাম সোর্সটা বন্ধ হয়ে যাওয়ার কারণে বিপুল একটা জনগোষ্ঠী তাদের এই আয়ের উৎস থেকে তারা বঞ্চিত হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে জনবল সংকটে বন্ধ এসব স্টেশন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। একটা স্টেশন চালাতে হলে আপনার 3টা মাস্টারের দরকার, পয়েন্টসম্যান দরকার, মিনিমাম 4টা পয়েন্টসম্যান দরকার, 4টা গেটম্যান দরকার। এই জিনিসগুলো কম আছে, যার কারণে আপনার চালাতে পারতেছে না। উদ্যোগ নিচ্ছে জনবলের সংকটের জন্য, আপনার উদ্যোগ নিচ্ছে এবং খুব অচিরেই এটা খুলে যাবে স্টেশনগুলো। গেল 1 দশকে বিগত সরকার এসব স্টেশন বিভিন্ন সময় চালুর আশ্বাস দিলেও তার আলোর মুখ দেখেনি। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর।
ডিম পাড়তে জলাশয় থেকে ডাঙায় উঠে এসেছিল শত শত মা কচ্ছপ, কিন্তু তাদের ধরে ভারতে পাচারের চেষ্টা করছিল একটি চক্র। খবর পেয়ে সোমবার রাতে চাঁদপুরে অভিযান চালায় বন বিভাগ। উদ্ধার হয় 3 প্রজাতির 1000টি কচ্ছপ। বন বিভাগ জানিয়েছে, মিঠা পানির কচ্ছপ জব্দের তালিকায় এটি সবচেয়ে বড় চালান। ডিম পাড়তে জলাশয়ের তীরে উঠে এসেছিল শত শত কচ্ছপ, কিন্তু তাদের উপর নজর পড়ে পাচারকারীদের। এগুলো ধরে ভারতে পাচারের চেষ্টা করছিল চক্রটি। খবর পেয়ে সোমবার গভীর রাতে চাঁদপুরের কালীবাড়ি রোড ও দোয়াভাঙ্গা এলাকায় অভিযান চালায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। এ সময় উদ্ধার করা হয় 3 প্রজাতির 1000টি কচ্ছপ, যার আনুমানিক ওজন 800 কেজি। মঙ্গলবার উদ্ধার করা কচ্ছপগুলো আনা হয় ঢাকায়। বন বিভাগ জানায়, মিঠা পানির কচ্ছপ জব্দের তালিকায় এটি সবচেয়ে বড় চালান। বন্যপ্রাণী আইন দ্বারা, বন্যপ্রাণী ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যান্ড সিকিউরিটি অ্যাক্ট 2012 দ্বারা এগুলি সবই প্রটেক্টেড এনিম্যাল, অর্থাৎ এগুলি নিরাপদে থাকবে, এগুলিকে ধরা যাবে না, কেনাবেচা করা যাবে না, এটাকে পোচিং হবে না, ট্রাফিকিং হবে না। কচ্ছপগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বোটানিক্যাল গার্ডেন, গাজীপুরের ভাওয়াল উদ্যান সহ বিভিন্ন প্রাকৃতিক জলাশয়ে অবমুক্ত করা হবে বলে জানান তিনি। যে সকল জলাশয়গুলি নিরাপদ আছে, যেখানে লোকজনে ডিস্টার্ব করবে না, এরকম জায়গায় ছাড়বো। এসব কচ্ছপের মধ্যে রয়েছে সন্ধি প্রজাতির 500 কেজি, কড়িকাঠটা 280 কেজি ও হলুদ প্রজাতির 20 কেজি। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারের মংডু শহর আরাকান আর্মির দখলের পর চলছে জান্তা বাহিনীর সঙ্গে লড়াই। উত্তেজনার জেরে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। টেকনাফে নাফ নদীর ঝুঁকিপূর্ণ স্থান এবং দ্বীপগুলোর নিরাপত্তায় নৌ টহল পরিচালনা করছে বিজেপি। কর্মকর্তারা জানান, সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তৈরি রয়েছে তারা। এদিকে সোমবার সন্ধ্যার পর থেকে নতুন করে আর কোনো বিস্ফোরণের শব্দ শুনতে পাননি টেকনাফ সীমান্তের বাসিন্দারা। টানা 6 মাস তীব্র লড়াইয়ের পর সোমবার বাংলাদেশ ঘেঁষা মংডু শহরের নিয়ন্ত্রণে নেয় আরাকান আর্মি। চট্টগ্রাম বন্দর থেকে পণ্য চুরির অভিযোগে এক ট্রাক চালককে আটক করেছে নিরাপত্তা বাহিনী। রাতে বন্দরের 2 নম্বর গেটে গাড়ি সহ চালককে আটক করা হয়। বন্দর কর্মকর্তা জানান, রাত 9:30টার দিকে কাভার্ড ভ্যানটি শেড থেকে পণ্য বোঝাই করে গেট অতিক্রমের সময় নিরাপত্তা রক্ষীরা চালককে আটক করে। পরে তল্লাশি চালিয়ে চাকার পাশ থেকে জব্দ করা হয় 1 কার্টুন ল্যাপটপ ফ্যান। সংরক্ষিত এলাকা থেকে পণ্য চুরির অপরাধে কাভার্ড ভ্যান চালককে জিজ্ঞাসাবাদ করেন বন্দরের কর্মকর্তারা। মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের সরাসরি জাহাজ চালু হচ্ছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার। এর ফলে 2 দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে বলেও জানান তিনি। খন্দকার ওমর ফারুকের তথ্য ছবিতে বিস্তারিত। বিশ্ব পর্যটনের পাশাপাশি দক্ষিণ এশিয়ার ব্যবসায়িক অঞ্চলে অবস্থিত দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। দেশটিতে অনেক প্রবাসী বাংলাদেশি থাকলেও নেই বাংলাদেশের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ ব্যবস্থা। ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ এই নৌপথে অন্যান্য দেশ সরাসরি পণ্য সরবরাহ করলেও এই সুযোগ নেই ঢাকার। তবে এবার দ্রুতই মালদ্বীপের সঙ্গে সরাসরি জাহাজ চালু হচ্ছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার। প্রতিযোগিতামূলক বাজারে বাংলাদেশি পণ্য কম দামে বিক্রি চ্যালেঞ্জের। বাংলাদেশ থেকে সরাসরি জাহাজ চালু হলে 2 দেশের ব্যবসায়ীরা যেমন লাভবান হবেন, একইভাবে বাংলাদেশের অর্থনীতিও প্রসারিত হবে বলে মত অনেকের। এই ভেজিটেবল ফ্রুট সব মালটা আমরা বাইরে থেকে নিয়ে আসি, কিন্তু আমরা বাংলাদেশ থেকে মালটা নিয়ে আসতে পারি না, কারণ বাংলাদেশের ইম্পোর্টের খরচটা বেশি হয়, আমাদের ফ্লাইটের খরচটা অনেক বেশি। পর্যটনের এই দেশটিতে নিত্য প্রয়োজনীয় সকল কিছুই বাইরের দেশ থেকে আমদানি করা হয়। আর সমুদ্রপথে বাণিজ্য শুরু হলে বাংলাদেশ থেকে মালদ্বীপে বহুমুখী পণ্যের রপ্তানি বাড়বে বলে মনে করেন প্রবাসী ব্যবসায়ীরা। বাংলাদেশ থেকে এখানে পণ্য আসে, আমরা অতি দ্রুত পণ্যটা পেয়ে যাব, শিপমেন্ট কস্ট অনেক কমে যাবে, ইম্পোর্টার যারা আছে তাদের অনেক উপকার হবে এবং ফাইনাল কনজিউমার যারা বায়ার তাদেরকেও কম দামে পণ্যটা বিক্রয় করা সম্ভব। বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সরাসরি জাহাজ চালু হলে 2 দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে জানান মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার। আমাদের 2 দেশের মধ্যে যে বাণিজ্যিক সম্পর্ক সেটি কিন্তু খুবই কম, তো উভয় দেশই চেষ্টা করছে যে 2 দেশের মধ্যে যাতে বাণিজ্যিক সম্পর্কটা বৃদ্ধি পায়। ইতিমধ্যেই আমরা প্রচেষ্টা গ্রহণ করেছি যাতে করে বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যে
জাহাজ চলাচল সেটি করা সম্ভব হয়। দুই দেশের মধ্যে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার এই উদ্যোগ উভয় দেশের বৃহত্তর বাণিজ্য সহযোগিতার পথ আরও প্রশস্ত করবে বলে মত বিশ্লেষকদের। সময় সংবাদ, মালদ্বীপ। ইতালিয়ান বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী পরিষদের অভিষেক করা হয়েছে। স্থানীয় সময় রোববার রাতে বার্কিং রিপেল সেন্টার হলরুমে হয় অভিষেক অনুষ্ঠান। আয়োজনে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা জহিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্কিং ও ডেহেনহ্যামের মেয়র মঈন কাদের এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউহ্যাম কাউন্সিলের সিভিক মেয়র রহিমা রহমান। চমক দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। সবশেষ ভারতের বিপক্ষে সিরিজের পারফরম্যান্স বিবেচনায় রেখে এই সিরিজে বেশ কিছু পরিবর্তন এনেছে বোর্ড। প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার রিপন মন্ডল, বাদ পড়েছেন শরীফুল ইসলাম। দীর্ঘদিন পর এই ফরম্যাটে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব ও স্পিনার নাসুম আহমেদ। চলমান 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে সংক্ষিপ্ত সংস্করণের চ্যালেঞ্জ নিতে সেন্ট ভিনসেন্টে পাড়ি জমাবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের দল ঘোষণা নিয়ে অপেশাদারিত্বের পরিচয় দিলেও আগেভাগেই টি-20 সিরিজের দল ঘোষণা করল ক্রিকেট বোর্ড। সবশেষ ভারত সফরের পারফরমেন্স বিবেচনায় এ সিরিজে বেশ কিছু পরিবর্তন এনেছে বিসিবি। ইনজুরি থেকে এখনও সেরে ওঠেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চমক দিয়ে তার জায়গায় টি-20তে অধিনায়কের দায়িত্ব পালন করবেন লিটন কুমার দাস। টেস্ট ছাড়া অন্য 2 ফরম্যাটে রান নেই লিটনের ব্যাটে। তবে ক্যারিবীয় সফরে টেস্ট ও ওয়ানডেতে অধিনায়কের দায়িত্ব পালন করা মিরাজের ওপর চাপ কমাতেই এ পথে হেঁটেছে বিসিবি। প্রথমবারের মতো জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে তরুণ পেসার রিপন মন্ডলের। 2022 সালে যুব বিশ্বকাপে খেলেছেন রিপন। সেবার ভালো পারফর্ম করেছিলেন বিসিবির রাডারে। সবশেষ বিসিবির এইচপি দলেও জায়গা হয়েছিল তার। অস্ট্রেলিয়া সফরেও ছিলেন দলের সঙ্গে। এবার 21 বছর বয়সী এই পেসারকে জাতীয় দলের সুযোগ দিল ক্রিকেট বোর্ড। স্বীকৃত টি-20তে এখন পর্যন্ত 12 ম্যাচে 17টি উইকেট আছে তার। ইকোনমি 8.50। এছাড়াও টি-20 দলে ফিরেছেন শামীম হোসেন পাটোয়ারি। 1.5 বছর পর টি-20তে ফিরেছেন নাসুম আহমেদ। লম্বা সময় পর সংক্ষিপ্ত সংস্করণে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। ওয়ানডেতেও তার ফেরা নিয়ে হয়েছিল বিস্তর সমালোচনা। সবশেষ 2023 সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে এই সংস্করণে ম্যাচ খেলেছিলেন বাহাতি এই ব্যাটার। 1.5 বছর পর টি-20তে ফিরেছেন নাসুম আহমেদ। গেল বছর জুলাইয়ে সবশেষ ধুমধারাক্কা ক্রিকেটে লাল সবুজের জার্সিতে খেলেছিলেন এই স্পিনার। ফিরেছেন হাসান মাহমুদও। কদিন আগেই পুত্র সন্তানের বাবা হয়েছেন মুস্তাফিজ। পরিবারের পাশে থাকতে চেয়ে ছুটি নেয়া কাটার মাস্টারের কারণে কপাল খুলেছে পেসার তানজিম হাসান সাকিবের। ইনজুরির কারণে সবশেষ ভারতের বিপক্ষে খেলা টি-20 সিরিজে ছিলেন না সাকিব। তবে বাদ পড়েছেন পেসার শরীফুল ইসলাম। চোটে পড়া তাওহিদ হৃদয় ওয়ানডের পরে নেই টি-20 সিরিজের দলেও। 3 ম্যাচের টি-20 সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে 16, 18 ও 20 ডিসেম্বর। পারভিন আক্তার, সময় সংবাদ। জাতীয় ক্রিকেট লিগ এনসিএল এর খবর। লকাতুয়ায় অপেক্ষার পালা শেষ। শুরু হচ্ছে প্রথমবারের মতো আয়োজিত এনসিএল এর সংক্ষিপ্ত সংস্করণ। উদ্বোধনী দিনই মাঠে নামছে 8 দল। টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতি সেরেছে বিভাগগুলো। ইনজুরি কাটিয়ে রাজশাহীর জার্সিতে দেখা যেতে পারে নাজমুল হোসেন শান্তকে। ডিপিএল এর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল। তবে মুশফিককে নিয়ে আক্ষেপ বাড়ছে। দিগেন সিংহের ক্যামেরায় সিলেট থেকে জয়ন্ত কুমার দাসের এনসিএল ম্যাচ প্রিভিউ। দুটি পাতা একটি কুড়ি, ছবির মতো স্নিগ্ধ শহর। কত আউলিয়া মসজিদ সিলেট ক্রিকেটের শহর, যে শহর সাক্ষী হচ্ছে ঘরোয়া ক্রিকেটের এক ইতিহাসের। ক্রিকেটারদের কত বছরের দাবি পাচ্ছে বাস্তবে রূপ। শুরু হচ্ছে এনসিএল টি-20। লাক্কাতুরায় তখনও কুয়াশার শক্ত চাদর ভেদ করে সূর্যের সোনালী আভা পৌঁছায়নি, কিন্তু তাতে বয়ে গেছে ক্রিকেটারদের বিভাগীয় সামর্থ্য প্রমাণের বড় মঞ্চ। বিপিএল এর আগে নিজেদের প্রস্তুতের শেষ সুযোগ। শুধুই কি পাইপলাইন কিংবা জাতীয় দলের বাইরের ক্রিকেটার? ফরম্যাট ভিন্ন হলেও এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শান্ত মুশফিকদের জন্য বিশেষ।
ততক্ষণে অগ্রহায়ণের আলস্য সূর্য মধ্য গগনে পৌঁছেছে। গোটা স্পটলাইন কেড়ে নিলেন টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ডিপিএল এর পর থেকেই যিনি আছে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে। দীর্ঘ সময় ব্যাটিং করেছেন চট্টলার এই ড্যাশিং ওপেনার। দলগুলোর অনুশীলন শেষে বিকেলের ম্লান আলোয় চমক ছিল আরো। সবকিছুতেই যেন সুনিপুণ পরিকল্পনার ছাপ বিসিবির, যেখানে দলগুলো তুলে ধরল টুর্নামেন্ট নিয়ে তাদের ভাবনা। এটা আমাদের জন্য একটা বড় একটা অপরচুনিটি, এরকম একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করা আমাদের দাবি ছিল। তো অবশেষে ক্রিকেট বোর্ড এই জিনিসটা অ্যারেঞ্জ করছে, এটা খুবই ভালো। বিপিএল এর আগে শুরু হচ্ছে। প্রত্যেকবারই যেটা হয় যে এনসিএল কিংবা বিসিএল খেলেই আমরা ডিরেক্ট বিপিএল এ ঢুকি, যেখানে আমাদের প্রিপারেশন টাইমটা খুব কম থাকে। বাট এবার যেহেতু আমরা টি20 ফরম্যাট থেকে সাথে সাথে বিপিএল এ ঢুকবো, ইনশাল্লাহ আমাদের ওই প্রিপারেশনটা খুব ভালো থাকবে। উইকেট দেখো এখানে মনে হচ্ছে যে ইট উইল বি আ ভেরি গুড উইকেট টু প্লে অন। যে কোনো প্লেয়ারের জন্য কামব্যাক করার জন্য এরকম টি20 টুর্নামেন্ট খুবই হেল্প করবে। শুরুর দিনই 4 ম্যাচ। সকাল 9টায় আউটারে বরিশাল ঢাকা মেট্রোর, এর 30 মিনিট বাদে মূল মাঠে সিলেট ঢাকার, দুপুর 1টায় খুলনা রাজশাহীর, আর 1:30টায় রংপুরের প্রতিপক্ষ চট্টগ্রাম। সিলেটের লাক্কাতুরায় এখন বাড়তি উন্মাদনা। শুরু হচ্ছে সবথেকে বড় আসর এনসিএল টি20 টুর্নামেন্ট। প্রস্তুত রয়েছে মাঠ, লড়াই করার জন্য প্রস্তুত 8 দলের 8 অধিনায়ক। সাফ জানিয়ে দিয়েছেন জবাব দেয়া হবে মাঠে, চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়বেন সবাই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ। 7 মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন তামিম ইকবাল। এনসিএল টি20 দিয়ে বুধবার মাঠে ফিরবেন সাবেক টাইগার অধিনায়ক। মঙ্গলবার সিলেটে ব্যাটিং প্র্যাকটিস সেরে নিয়েছেন তিনি। দিগেন সিংহের ক্যামেরায় বিস্তারিত রিপোর্টে। সিলেটে এনসিএল টি20 মাঠে গড়ানোর আগের দিন সবার মধ্যমণি তামিম ইকবাল। ক্যামেরার লেন্স আলাদাভাবে খুঁজে নেয় তাকে। টাইগারদের সাবেক অধিনায়কও আড়মোড়া ভেঙে 22 গজে নামার প্রস্তুতি সেরে নেন। পাক্কা 7 মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে তাকে। 6 মে 2024 ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামালের বিপক্ষে প্রাইম ব্যাংকের জার্সিতে সবশেষ নেমেছিলেন তামিম। এরপর আর কম্পিটিটিভ ক্রিকেটে দেখা যায়নি এই ওপেনারকে। এই সময়ে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে একাকী চালিয়ে গেছেন অনুশীলন। বারবার ঘুরে ফিরে উঠেছে প্রশ্ন, কবে ফিরছেন মাঠে? জাতীয় দলের জার্সি কি আবার গায়ে জড়াবেন? আপাতত আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ না জানা গেলেও খেলায় ফেরাটা নিশ্চিত। তামিম ভক্তদের জন্য সুখবর, টি20 ফরম্যাট জাতীয় ক্রিকেট লিগ দিয়ে ব্যাট বলের লড়াইয়ে প্রত্যাবর্তন হচ্ছে প্রিয় তারকার। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের আউটার মাঠে ওয়ার্ম আপ সেরে সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন করেছেন তামিম ইকবাল। থ্রোয়ারের বিপক্ষে নক করার পর পেস স্পিনে ঝালিয়ে নিয়েছেন নিজেকে। রান প্রসবা গ্রাউন্ডে রানের ফোয়ারা ছোটানোর উপায় খুঁজেছেন মনে মনে। ব্যাটিং শেষে যান মূল মাঠে, সেখানকার উইকেট পর্যবেক্ষণ করে নেন শেষবারের মতো। প্রথম দেখাতেই হাসি ফোটে মুখে, মনে হলো সন্তুষ্টই হয়েছেন। সিনিয়রকে দেখে এগিয়ে আসেন নাইম শেখ, সুমন খান, মুকিদুল ইসলাম মুগ্ধরা। পিচের পাশেই অনুজদের সঙ্গে আড্ডায় মাতেন তামিম। তবে এনসিএল এর ময়দানে এমন পরিবেশ দেখা যাবে না সেটা নিশ্চিত। সবশেষ বিপিএল এর ফর্মটা এ টুর্নামেন্টেও ধরে রাখতে চাইবেন তামিম। 492 রান নিয়ে হয়েছিলেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক, হয়েছিলেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্টও। তার নেতৃত্বেই শিরোপা জিতেছিল ফরচুন বরিশাল। এনসিএল টি20তে নেতৃত্বের গুরুভার না থাকলেও চট্টগ্রাম বিভাগকেও ট্রফি উপহার দিতে চান তামিম ইকবাল। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গুম খুন করে ক্ষমতা দীর্ঘায়িত করে আওয়ামী লীগ। সোফার দিতে নির্যাতনের ভয়াবহতা তুলে ধরলেন ভুক্তভোগীরা। বিচার নিশ্চিতের আশ্বাস তথ্য উপদেষ্টা। এবং এস আলমের খেলাপি 45,000 কোটি টাকা আদায় বাসভবন ঘেরাও। ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের কর্মকর্তাদের নানা চাপে ঋণ দিতে বাধ্য করার অভিযোগ। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।